অনলাইন প্রোগ্রাম ক্লাসে শেরেবাংলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমরা যারা অনলাইনের সাথে এই মুহূর্তে যুক্ত আছো তাদের সকলকে জানাই সুস্বাগত। তোমরা প্রথম বর্ষের ছাত্রছাত্রী। বিধির বাম আজকে তোমাদের ক্লাসে উপস্থিত হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবে, কিন্তু করোনা মহামারীর কারণে তোমাদেরকে আজকে অনলাইন প্রোগ্রামে যুক্ত হতে হচ্ছে। ভালো লাগা থাকে তোমরা যদি সামনে থাকো। আল্লাহ তাআলার গজব মহামারী এসেছে, ফলশ্রুতিতে বাংলাদেশ সরকার পদক্ষেপ নিয়েছে অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে ক্লাস নেয়ার জন্য। আমি তোমাদের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আফতাব আলী। তোমরা নিশ্চয় এই মহাবিপদের ভিতরেও ভালো আছো এবং আমারও প্রত্যাশা তাই, সৃষ্টিকর্তার কাছে সেটাই প্রত্যাশা করি। আল্লাহ তাআলা তোমাদের সকলকে ভালো রেখেছে এবং ভবিষ্যতে ভালো রাখবেন, কায়েম অনুবাদকে এই প্রার্থনাই করি। আমি শেরেবাংলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আবারও। আজকে আমি ক্লাস শুরুর প্রারম্ভে তোমাদের সাথে পড়াশোনার বিষয়ে বইয়ের ভিতরে পাঠ্যসূচিতে ঢুকবার আগে পাঠ্যসূচি সম্পর্কে, প্রশ্নপত্রের ধরন সম্পর্কে দু একটি কথা তোমাদেরকে আমি অবগত করতে চাই। তোমরা যারা সমাজ বিজ্ঞানকে ঐচ্ছিক বিষয় হিসেবে নিয়েছ তাদের জন্য আমি প্রথমেই সহায়ক গ্রন্থ হিসেবে দু একটি গ্রন্থের নাম আমি বলে লিখব। তোমরা মেহেরবানি করে এই গ্রন্থগুলি সংগ্রহ করবে এবং সেগুলি নিজেরা আমাদের যে নির্দেশনা থাকবে, আমার যে পরামর্শ থাকবে, সেই পরামর্শ মোতাবেক একটু পড়াশুনো করলেও বাস্তব ক্লাসে যেভাবে বোঝা যায় সেভাবে বোঝা না গেলেও অন্তত কাছাকাছি বোঝা যাবে বলে আমার প্রত্যাশা। তাহলে আজকে আমরা প্রথমেই তোমাদের যে এই বিষয়টি পড়বার জন্য যে বইগুলি তোমার সহায়তা করবে সেই বইগুলির আমি নাম বোর্ডে এখন লিখব। তোমরা সম্ভব হলে তাড়াতাড়ি বইগুলি সংগ্রহ করবে। প্রথমে যে বইটি আসবে সেটি হলো ইন্টারমিডিয়েটের সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান। বইটির লেখক হচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মালেক সরকার। ডক্টর মোহাম্মদ আব্দুল মালেক সরকার। এই বইটি তোমরা সংগ্রহ করে নিবে। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি তুমি এই বইটি পাবে। এটা হলো লেকচার পাবলিকেশনস লিমিটেড, লেকচার পাবলিকেশন লিমিটেডের বই। তোমরা যেহেতু আমাদের এই অঞ্চলেরই সন্তান, চিতলমারি
বাজারে যে কোনো লাইব্রেরিতেই তোমরা এই বইটি পাবে। আরেকটি বই তোমরা নিতে পারো, যেটিও ওই সমাজ বিজ্ঞান, এটা সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান। এই বইটির লেখক হচ্ছেন ডক্টর সেলিনা আহমেদ। ডক্টর সেলিনা আহমেদ, ডক্টর রিজাউল করিম, রিজাউল করিম। তাহলে আমাদের এখানে দুটি বই থাকছে। প্রথমে সমাজ বিজ্ঞান, ডক্টর মোহাম্মদ আব্দুল মালেক সরকার, এই বইটি তোমরা ম্যানেজ করতে পারো, অথবা তোমরা 2 নম্বরে আরেকটি সমাজ বিজ্ঞান, ডক্টর সেলিনা আহমেদ, দুইজনের লেখক ডক্টর রিজাউল করিম, এই বইটিও তোমরা সংগ্রহ করতে পারো। যাদের সঙ্গতি আছে, আর্থিক সঙ্গতি আছে, তারা দুটি বই সংগ্রহে রাখতে পারো। তবে আমার পরামর্শ থাকবে সাধারণদের জন্য এই ডক্টর মোহাম্মদ আব্দুল মালেকের বইটি শ্রেয়। আর এটা হলো একটু মেরিটোরিয়াস, যারা একটু ভালো রেজাল্ট ভালো জানতে চায় তাদের জন্য এই বইটি ভালো। দুইটা বই সংগ্রহে রাখার মতো, এই দুইটা বই তোমরা সংগ্রহে রাখবে। আচ্ছা, এবারে আমি আসবো প্রশ্নপত্রের ধরন সম্পর্কে। এসএসসিতে তোমরা যে ধরনের প্রশ্নপত্রের ধরনের পরীক্ষা দিয়েছ, ইন্টারমিডিয়েটেও সেই একই আদলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রের ধরনও ঠিক তদ্রূপ হবে। যেমন ক্রিয়েটিভ প্রশ্ন থাকবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন থাকবে। সৃজনশীল প্রশ্ন, এখানে তোমাদের প্রশ্ন থাকবে 11টি প্রশ্নের মধ্যে 7টির উত্তর দিতে হবে। 7টির উত্তর দিতে হবে। নম্বর পত্র হচ্ছে 7 গুণ 10, 7 10 70। আর সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন, এখানে 30টি প্রশ্ন থাকবে। 30টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1। তাহলে 1 গুণ 30 সর্বসাকুল্যে আসবে 100 নম্বর। এ হলো আমাদের সমাজ বিজ্ঞানের প্রশ্ন সম্পর্কে তোমাদের একটি ধারণা দিলাম। এটা তোমরা যেহেতু এসএসসি পাস করেছো, এসএসসিতেও একই ধরনের প্রশ্ন ছিল, তোমরা সেভাবেই পরীক্ষা দিয়ে পাস করে এসেছো। আমরা সেটাও পুনরায়, যেহেতু ইন্টারমিডিয়েটেও এভাবে প্রশ্নপত্র থাকবে, আমার আজকে তোমাদের সাথে প্রথমে পরিচিতিমূলক ক্লাসে আমি তোমাদের এই প্রশ্নের ধরন সম্পর্কেও অবগত করলাম। আমি আশা করি তোমরা এই আমার সৃজনশীল প্রশ্নের বিষয়টি এবং বহু নির্বাচনী প্রশ্নের বিষয়টি বুঝতে পেরেছ। তো এখানে প্রত্যেকটা
প্রশ্নের মান সৃজনশীলে 10 করে। এখানে 4টি অংশ থাকে, এগুলো সবই তোমরা জানো। 4টি অংশে প্রথমে থাকে জ্ঞানমূলক, দ্বিতীয় অনুধাবনমূলক, তৃতীয় প্রয়োগ, চতুর্থ হলো উচ্চতর দক্ষতা। এর মান হলো 1 নম্বরে জ্ঞানমূলকে 1, 2 নম্বরে অনুধাবনে 2, প্রয়োগ 3, 3 নম্বরে 3, 4 নম্বর উচ্চতর দক্ষতা 4। এই সব মিলিয়ে 10 নম্বর। এই 4টি নম্বরে যোগফল 10। সেভাবে তোমাদেরকে 7টি প্রশ্নের উত্তর করতে হবে। 7টি প্রশ্নের ভিতরে ক খ থাকে সরাসরি বই থেকে, জ্ঞানমূলক অনুধাবনমূলক, আর গ ঘ যে উদ্দীপকটি থাকে সেই উদ্দীপকের আলোকে উত্তরগুলি তোমাদের করতে হয়। এটা তোমরা ভালো করে জানো, তারপরেও আমি একটু তোমাদেরকে স্মরণ করে দিলাম। দ্বিতীয় যে অংশটি থাকে সেটি হলো বহু নির্বাচনী। বহু নির্বাচনীতে 30টি প্রশ্ন থাকবে। তো ওখানে সময়টা তোমার 2 ঘন্টা, 2.5 ঘন্টা সময় পাবে তুমি ওই 7টি প্রশ্ন লিখবার জন্য। আর এখানে 30টি প্রশ্ন লিখবার জন্য তুমি সময় পাবে 30 মিনিট। সব মিলিয়ে তোমার 3 ঘন্টা কভার করে গেল, এবং এই প্রশ্ন এভাবে তোমাকে উত্তর করতে হবে। এখন আমরা তোমাদের, যেহেতু আজকের প্রথম ক্লাসে আমার যদি ক্লাসটি স্বাভাবিক অবস্থায় থাকতো, আমরা স্বাভাবিকভাবে ক্লাস নিতাম, ক্লাসে কত পরিস্থিতি, কে কোথা থেকে আসতো, কোথায় বাড়ি, কার কি রেজাল্ট, সব কিছু আমরা জানতাম, আরও বিস্তারিতভাবে আমরা ক্লাসটা নিতে পারতাম, বলতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের সেই পরিবেশ নেই, আমরা অনলাইনের মাধ্যমে তোমাদেরকে সংক্ষেপে, অত বিস্তারিত না যেয়ে সংক্ষেপেই আমরা ক্লাসগুলো তোমাদের সম্মুখে উপস্থাপন করবার চেষ্টা করব। আজকে যেহেতু প্রথম দিন, প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসেই আমরা একটু কিছুটা হলেও শুরু করি, তাহলে আমাদের পথ চলা শুরু হবে। আমাদের ক্লাসও কম, আমাদের সপ্তাহে 2টি ক্লাস তুমি পাবে। সেই আঙ্গিকে আমরা আজকে আমিও একটু শুরু করতে চাই, তোমাদেরকে ক্লাসের একটু টাচ দিতে চাই। সেই বিষয়টি আমি অতি সহজ একটি অধ্যায় নিয়ে তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করব। অধ্যায়টি তোমাদের বইতে, বই সংগ্রহের পরে পাবে। ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ে আমরা পাব যে বিষয়টি হল সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান। সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান। সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান। ষষ্ঠ অধ্যায়ের বিষয়টা হলো, এই ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম হলো সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। যেহেতু একাধিক উপাদান আছে সেহেতু এখানে সমূহ হবে। সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান। তাই সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী যে সমস্ত উপাদান রয়েছে তার ভিতরে 4টি উপাদানকে সমাজবিজ্ঞানীরা শনাক্ত করেছেন। 4টি উপাদানকে সমাজবিজ্ঞানীরা শনাক্ত করেছেন। 4টি উপাদানকে সমাজবিজ্ঞানীরা শনাক্ত করেছেন। সমাজ জীবনে 4টি উপাদানকে সমাজবিজ্ঞানীরা শনাক্ত করেছেন। সেই উপাদানগুলি হচ্ছে আমি লিখব এখন। সেই উপাদান 4টি আমরা লিখব। নাম্বার 1, ভৌগোলিক উপাদান। ভৌগোলিক উপাদান।
2 জৈবিক বা বংশগত উপাদান, 3 সাংস্কৃতিক উপাদান, সাংস্কৃতিক উপাদান বা উৎপাদন পদ্ধতি বলা যেতে পারে। কোনো কোনো বইতে তোমরা উৎপাদন পদ্ধতি শব্দটিও পাবে। উৎপাদন পদ্ধতি। নাম্বার 4 গোষ্ঠী বা সামাজিক উপাদান, গোষ্ঠী বা সামাজিক উপাদান। এই 4টি উপাদান আমাদের এই 6ষ্ঠ অধ্যায়ে আমরা পাবো। 1 নম্বর ভৌগোলিক উপাদান, 2 জৈবিক বা বংশগত উপাদান, 3 সাংস্কৃতিক উপাদান ব্র্যাকেটে উৎপাদন পদ্ধতি, 4 গোষ্ঠী বা সামাজিক উপাদান। এই 4টি উপাদানের আদলে আমাদের এই 6ষ্ঠ অধ্যায়টি সন্নিবেশিত হয়েছে। আমরা সেই উপাদান 4টি নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকে আমরা 1 নম্বর উপাদানটি নিয়ে একটু আলোচনা শুরু করা যাক। আমরা 1 নম্বর উপাদানটি শুরু করি। প্রথমে আসছে ভৌগোলিক উপাদান। কেমন? ভৌগোলিক উপাদান। তো ভৌগোলিক উপাদান সম্পর্কে আমাদের আলোচনা করতে গেলে প্রথমে ভৌগোলিক উপাদানটা কি সেটা একটু জেনে নেওয়া দরকার, তাই না? ভৌগোলিক উপাদান কি বা ভৌগোলিক উপাদান বলতে কি বুঝি? ভৌগোলিক উপাদান কাকে বলে? ভৌগোলিক উপাদান বা প্রাকৃতিক উপাদানও বলা যেতে পারে, কেমন? এই ভৌগোলিক উপাদান কাকে বলে সে সম্পর্কে আমরা একটু প্রথমে ধারণা নেব। তারপর ভৌগোলিক উপাদানের প্রভাব আমাদের সমাজ জীবনকে কিভাবে প্রভাবিত করে সেটা আমরা দেখব। তাহলে বন্ধুরা, প্রথমে আমরা ভৌগোলিক উপাদান কাকে বলে একটু জেনে নিই। আমি খুব ধীরে তোমাদেরকে ভৌগোলিক উপাদানটি বলছি, একটু খেয়াল করে শোনো। ক্লাস তো না যে স্যারকে আবার জিজ্ঞাসা করে স্যার বুঝতে পারলাম না বলবো, তোমরা শুনছো আমি শুনছি, তো জুম ক্লাসও না যে ফিডব্যাক হচ্ছে, তা তো হচ্ছে না। সুতরাং তোমরা একটু আন্তরিকভাবে আমার কথাগুলো শুনবে। আমি আশা করি তোমাদের বোঝার মতো করেও খুব সুন্দর করে আমার ভান্ডে যা আছে তা দিয়ে তোমাদের বোঝাবার আপ্রাণ চেষ্টা করব। আশা করি বুঝতে পারবে। তো এখন আমরা আসবো ভৌগোলিক উপাদান কি, ভৌগোলিক উপাদান কাকে বলে বা ভৌগোলিক উপাদান বলতে আমরা কি বুঝি। ভৌগোলিক উপাদান বলতে প্রাকৃতিক জলবায়ু, তাপমাত্রা, মৃত্তিকা, জলের অবস্থানের গতি, বনাঞ্চল, পশু পাখি, ঋতু, মাধ্যাকর্ষণ শক্তি, ভূমিকম্প ইত্যাদিকে বোঝায়। আমি আবারও বলছি, ভৌগোলিক উপাদান বলতে প্রাকৃতিক জলবায়ু, তাপমাত্রা, মৃত্তিকা, জলের অবস্থানের গতি, বন অঞ্চল, পশু পাখি, ঋতু, মাধ্যাকর্ষণ শক্তি ইত্যাদিকে বোঝায়। অর্থাৎ প্রকৃতি এই সমস্ত উপাদানগুলি আমাদেরকে প্রভাবিত করে। এই সমস্ত উপাদান দ্বারা আমরা প্রভাবিত হই। এই সমস্ত উপাদান প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদেরকে প্রভাবিত করে, আমরা তার দ্বারা প্রভাবিত হই। আমরা যখন আমরা এই ভৌগোলিক উপাদানের কতিপয় দিক নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে, তখন তুমি বুঝতে পারবে আসলে তো ভৌগোলিক উপাদানের প্রলে আমরা লালিত পালিত হই। তো ভৌগোলিক উপাদান কাকে বলে তোমরা আশা করি ঠান্ডা মাথায় যদি শুনে থাকো বুঝতে পারছো। এখন তাহলে আমরা এখন আসবো ভৌগোলিক উপাদানের প্রভাব সম্পর্কে। ভৌগোলিক উপাদানের প্রভাব সম্পর্কে সমাজ জীবনের কতিপয় ক্ষেত্রে ভৌগোলিক উপাদানের প্রভাব আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করব। সমাজ জীবনের কতিপয় ক্ষেত্রে ভৌগোলিক উপাদানের প্রভাব। সমাজ জীবনের কতিপয় ক্ষেত্রে ভৌগোলিক উপাদানের প্রভাব।
পর্যায়ক্রমে আমরা এই ক্ষেত্রগুলি সম্পর্কে আলোচনা আসব। নাম্বার 1, জনসংখ্যার বন্টন ও সভ্যতার উৎপত্তি। জনসংখ্যার বন্টন ও সভ্যতার উৎপত্তি। এখন আমরা জনসংখ্যার বন্টন ও সভ্যতার উৎপত্তিতে ভৌগোলিক উপাদান কিভাবে প্রভাব বিস্তার করে সে সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। জনসংখ্যার বন্টন অর্থাৎ জনসংখ্যার ভাগ, এটাকে আরেকটু যদি আমরা সুন্দরভাবে বলি, স্বাভাবিকভাবে বলি, তাহলে এই বন্টন শব্দটিকে ভাগ না বলে আমরা জনসংখ্যার ঘনত্ব বলতে পারি। অর্থাৎ পৃথিবীর সকল অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সমান নয়। বন্ধুরা নিঃসন্দেহে জানো যে এটির কারণ এই ভৌগোলিক উপাদান। কারণ আমরা ভৌগোলিক উপাদানের যে সংজ্ঞাটি দিয়েছে সেই সংজ্ঞার ভিতরে যে উপাদানগুলির নাম করেছে সেই উপাদানগুলি যে সমস্ত অঞ্চলে মানুষ বসবাসের জন্য উপযুক্ত পরিমাণে বিদ্যমান থাকে, সেখানে মানুষ খুব সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে এবং সেই অঞ্চলে মানুষের ঘনত্ব বেশি। আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি তাহলে দেখা যাবে আমাদের বাংলাদেশের সকল অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কিন্তু একরকম নয়। আমরা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পার্বত্য জেলাগুলির দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাই বাংলাদেশের ওই পার্বত্য অঞ্চলের জেলাগুলি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, এখানে জনসংখ্যার ঘনত্ব আমাদের অন্য অন্য অঞ্চলের তুলনায় অনেক অনেক কম। এর কারণটি হচ্ছে এই যে ওই অঞ্চলে মনুষ্য বসবাসের জন্য যে উপাদানগুলি পর্যাপ্ত পরিমাণে থাকা দরকার সেই সমস্ত উপাদান ওখানে পর্যাপ্ত পরিমাণে নাই। পাহাড় পর্বত, তারপরে বনভূমি, ওই মাটিটা ফসল উৎপাদনের জন্য উপযুক্ত না, যার ফলে ওই অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশ খানিকটা কম। তাহলে জনসংখ্যার বন্টন অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব ভৌগোলিক উপাদানের উপর নির্ভর করে, বোঝা গেল? নিঃসন্দেহে। এরপরে ওর সাথে আসে, দেখো ও দিয়ে লেখা আছে সভ্যতার উৎপত্তি। সভ্যতার উৎপত্তি অর্থাৎ পৃথিবীর কোন অঞ্চলে সভ্যতা গড়ে ওঠে? যে কোনো অঞ্চলে সভ্যতা গড়ে উঠতে পারে না। সভ্যতা গড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ দরকার। ওই যে ভৌগোলিক উপাদানগুলি বললাম, আমরা ভৌগোলিক উপাদানের যে কোনো একটা উপাদান সভ্যতা গড়ে ওঠার পিছনে ক্রিয়াশীল থাকবে, সেই উপাদানের প্রেক্ষাপটে সেখানে সভ্যতা গড়ে উঠবে। যেমন আমরা যদি বলি পৃথিবীর যে প্রাচীন সভ্যতাগুলি, সেই প্রাচীন সভ্যতাগুলি নদী তীরে গড়ে উঠেছে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে তোমার মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, সিন্ধু সভ্যতা, আমাদের ভারতীয় উপমহাদেশে চৈনিক সভ্যতা। এই সমস্ত সভ্যতাগুলি কিন্তু ওই নদী তীরেই গড়ে উঠেছে। নদী পথে যাতায়াত করা সহজ, নদী তীরে মালামাল আনা নেওয়া করা সহজ, নদী তীরের জলবায়ু সহ মানে মানুষ বসবাসের উপযোগী। এই জন্য ওখানে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য যে নগর কেন্দ্রিক যে সভ্যতাগুলি সেগুলি ওই নদী তীরে গড়ে ওঠা খুব সহজ। এজন্য এই সমস্ত নদীকে কেন্দ্র করে এই প্রাচীন সভ্যতাগুলি গড়ে উঠেছে। তাহলে আমরা এখন জানতে পারলাম সমাজ জীবনের প্রতিবারের ক্ষেত্রে ভৌগোলিক উপাদানের যে প্রভাব, তার যে এক নম্বর যে পয়েন্টটা আমরা আলোচনা করলাম জনসংখ্যা বন্টনের সভ্যতার উৎপত্তি। আমি আশা করি আমার বন্ধুরা যারা সেটের সাথে আছো, যুক্ত আছো বা পরে সেট যুক্ত করে নিবে, আমার এটা যখন অনলাইনে যাবে ছাড়বে তখন তোমরা নিঃসন্দেহে এটা বুঝতে পারবে বলে আমি আশা রাখি। নাম্বার টু, ঘর বাড়ির ধরন। ঘর বাড়ির ধরন। আমরা যে ঘর বাড়িতে বসবাস করি, ঘর বাড়ি আমাদের খুব প্রিয়, আমাদের নিরাপত্তার জন্য, আরামে বসবাস করবার জন্য আমাদের ঘর বাড়ির একান্ত প্রয়োজন। বেসিক নিডসের ভিতরে আমাদের বাসস্থান একটি। তো ঘর বাড়ি কেমন, এটাও কিন্তু ভৌগোলিক উপাদানের উপর নির্ভর করে। যে কোনো অঞ্চলের ঘর বাড়ি এক রকমের। আমি আর বেশি দূরে যাব, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি তাহলে দেখা যাবে ঘর বাড়ি তৈরির জন্য যে সমস্ত উপাদানগুলি
যে সমস্ত অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় সেই সমস্ত অঞ্চলে সেই সমস্ত উপাদান দিয়ে ঘরবাড়ি তৈরি। ঘরবাড়ি তৈরির জন্য যে উপাদান কাঁচামাল যেমন খড়, শন, বাঁশ, বেত, এগুলো কাঠ, এগুলো যে অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় সেই অঞ্চলে ওই সমস্ত উপাদান দিয়ে ঘরবাড়ি তৈরি হয়। আবার আমাদের বাংলাদেশে যদি আমরা কোস্টাল এরিয়া দিয়ে দেখি, যে অঞ্চলগুলিতে দেখবে তুমি সুন্দরবন অঞ্চল বা এই কোস্টাল এরিয়াতে, এইখানে এই যে আমাদের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে বেশ মাটিতে রস থাকে, এখানে গাছগুলি খুব দ্রুত বর্ধনশীল হয়। এবং এই অঞ্চলগুলিতে যেমন তুমি ধরো বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, হ্যাঁ, এই সমস্ত সাতক্ষীরা, এই অঞ্চলের এই নিম্ন অঞ্চলগুলিতে দেখবে একেবারে সব কাঠের ঘর। কাঠের ঘরের কারণ হচ্ছে অঞ্চলে গাছগুলি খুব দ্রুত বাড়ে, দ্রুত বাড়ার ফলে এই গাছের কাঠ দিয়ে এরা সহজে ঘরবাড়ি তৈরি করে এবং সেই ঘরেই বসবাস করে। বা শন, বাঁশ, বেত দিয়েও যারা নিম্ন শ্রেণীর মানুষ, যাদের সম্মতি নেই, তারা এ ধরনের ঘরবাড়ি তৈরি করে। আবার যদি তুমি আমাদের ওই বেল্টে দিকে যাও, যশোরের উপারে চলে যাও বা উত্তরবঙ্গে যাও, এগুলো কিন্তু একটু আগে, এখন অবশ্য বিশ্বায়নের যুগে বা প্রযুক্তিগত উন্নয়নের ফলে, মানুষের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের ফলে, কিছুটা যাতায়াত ব্যবস্থা উন্নতর ফলে কিছুটা ঘরবাড়ির পরিবর্তন এসছে। কিন্তু তারপরেও ওই অঞ্চলগুলিতে দেখবে মাটির ঘর দেখা যায় বেশি। যেমন রাজশাহী অঞ্চলে মাটির দেয়ালের ঘর দেখা যায়, আমাদের যশোর অঞ্চলেও মাটির দেয়ালের ঘর দেখা যায়। এর কারণ হলো ওখানে ওই মাটিটা ঘরবাড়ির দেয়াল তৈরির জন্য উপযুক্ত। হ্যাঁ, ওখানে খড় পাওয়া যায়, খড় দিয়ে ঘর চাইতো আগে, বা টালি পাওয়া যায়, টালি দিয়ে ঘর চাইতো। তাহলে ঘরবাড়ির ধরনও কিন্তু ভৌগোলিক উপাদানের উপর নির্ভর করে। আমি যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলে যে উপাদানটি পাওয়া যাবে সেই উপাদান দিয়ে আমার ঘরবাড়ি তৈরি হবে। অন্য কোনো উপাদান দিয়ে ঘরবাড়ি তৈরি করা আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং ভৌগোলিক পরিবেশ ঘরবাড়ির ধরনের উপরেও নির্ভর করে। নাম্বার 3, যানবাহন। যানবাহন যানবাহন অর্থাৎ যাতায়াত করবার জন্য যানবাহন আমাদের নিত্য সঙ্গী। যানবাহন আমাদের যাতায়াতকে সহজ করেছে। আমরা যানবাহনে যাতায়াত করি। সুতরাং যানবাহনটি কেমন হবে আমার, সেটাও ভৌগোলিক উপাদান বলে দেয়। আমি ইচ্ছা করলে যে কোনো যানবাহন ব্যবহার করতে পারবো না, সম্ভব না। যেমন আমাদের বাংলাদেশের ওই আবারও পূর্বোক্ত আলোচনায়, পূর্বোক্ত যে পয়েন্টে বললাম যে এই কোস্টাল এরিয়াগুলোই, এখানে মানুষের যাতায়াতের একটা বিরাট বড় অবলম্বন হলো নৌকা, ট্রলার, লঞ্চ ইত্যাদি, নদীমাতৃক এলাকা এটা। আবার যদি তুমি উত্তরবঙ্গের দিকে যাও, ওই কুষ্টায় যাও বা কুষ্টার উপরে রাজশাহীর দিকে যাও, ঘোড়ার টমটমের গাড়ি বা রিক্সা, ভ্যান, হ্যাঁ, মোটর সাইকেল, অন্যান্য যানবাহন তো রয়েছে, হ্যাঁ, এগুলি দেখা যাবে। তো এখানে আমি যদি উত্তরবঙ্গে যাই বলি আমি একটু ট্রলারে যাব, আমি নৌকায় যাব, আমি লঞ্চে যাব, তাকে সম্ভব হবে? সম্ভব হবে না। ঠিক তেমনইভাবে অন্যান্য অঞ্চলগুলিতেও যেটা থাকবে সেটা এরকম যে আমি যদি আবার কোস্টাল এরিয়ায় এসে বলি যে আমি একটু টমটম উঠবো, তা টমটম তো এখানে পাওয়া সম্ভব নয়। এটার কারণটাই হলো একটাই, ভৌগোলিক উপাদান। ভৌগোলিক উপাদানই আমাদেরকে এই যানবাহনও কেমন হবে সেটা আমাদের বলে দেয়। সুতরাং আমাদেরকে ভৌগোলিক উপাদানই যানবাহনের উপরেও প্রভাব বিস্তার করে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভৌগোলিক উপাদানের উপরে যে আলোচনাটুকু করলাম, তোমরা, আমি আশা করি এই আলোচনাটুকু বুঝতে পেরেছ। আমরা পরের ক্লাসে আবার এই উপাদানের উপরে, এই ভৌগোলিক উপাদানের উপরে অনেক বিস্তারিত পয়েন্ট আছে। আল্লাহ আমার এই তৌফিক দিলে ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের বাকি পয়েন্টগুলোর উপরে আমি আলোচনা করব। তোমরা ভালো থাকো, এই দুর্যোগের ভিতরে সুস্থ থাকো। হ্যাঁ, পরম করুণাময়ের কাছে, আল্লাহ তাআলার কাছে সবসময় একটু নামাজে বা অন্য ধর্মাবলম্বী যারা, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী আছো, তারা একটু তোমাদের সৃষ্টিকর্তাকে সবসময় কাতর সুরে আমাদের এই মহামারী থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যেন আমাদের নিষ্কৃতি দেন, এইভাবে সবসময় দোয়া প্রার্থনা থাকবে। আর যে সমস্ত মুসলিম স্টুডেন্ট আছো আমার ছেলেকে, আমার অত্যন্ত আদরে, আমার সন্তান তুল্য, তোমরা একটু ইসলাম ধর্মের আকিদা কুশলীগুলি ধরবে, একটু নামাজ আদায় করবে, আল্লাহ তাআলাকে ডাকবে, কান্নাকাটি করবে। আমাদের পৃথিবী থেকে, আমাদের বাংলাদেশ থেকেও দৈনিক কিছু কিছু প্রাণ ঝরে যাচ্ছে, তারা আমাদেরই আত্মীয়, আমাদেরই স্বজন।
সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় কাঁদবো, আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ আমাদেরকে যেন মুক্তি দেন। আর আমরা শেষে প্রার্থনা করবো আল্লাহ আমাদেরকে স্বাভাবিক ক্লাসে ফিরিয়ে দিন, আমরা একটু ক্লাস করি, আমরা একটু জ্ঞান অর্জন করি, আমরা আলোকিত মানুষ হই, বাংলাদেশকে আমরা সোনার বাংলা গড়বার জন্য আপ্রাণ চেষ্টা করি। তো এই দোয়াটুকু সকলে করবে, সকলের জন্য দোয়া করবে, সৎ পথে চলবে, সৎ জীবনযাপন করবে। হ্যাঁ, এটাই আমি তোমাদের কাছে প্রত্যাশা রাখি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ। তোমরা সকলেই ভালো থাকো।